দুর্গাপুর স্টেশনের রাতে এক অদ্ভুত ধরনের শীত ছিল। এমন শীত যা শুধু বাতাসে থাকে না, বরং মানুষের হাড়ের ভেতরে ঢুকে আত্মাকেও কাঁপিয়ে দেয়। প্ল্যাটফর্ম নম্বর 2-এর কোণায়, যেখানে হলদে আলোর একটা টিমটিমে টিউবলাইট সবসময় অর্ধেক ঘুমে থাকত, সেখানেই একটি ছেলে বসেছিল। নাম তার রোহান। বয়স খুব জোর 19। তার জামাকাপড় ধুলো আর ঘামে লেপ্টে ছিল। শার্টের হাতা ছিল ছেঁড়া। পেট এতটাই খালি ছিল যে ভেতর থেকে আসা ক্ষুধার আওয়াজ তাকে নিজের কাছে লজ্জিত করছিল। রোহান বারবার নিজের দুই হাঁটু বাহু দিয়ে জাপটে ধরে গুটিসুটি মেরে বসেছিল, যেন নিজেকে ছোট করে পৃথিবীর নজর থেকে বাঁচিয়ে নিতে চায়। আশেপাশের মানুষ আসছিল, যাচ্ছিল, কেউ তাকে দেখল, কেউ দেখল না। এই ভিড়ের মধ্যেই একটি মেয়ে ধীরে ধীরে হাঁটছিল। নাম তার ললিতা, বয়স 21। দুর্গাপুরে নার্সিং নিয়ে পড়াশোনা করত সে। রোজগার মতো আজও তার ফিরতে দেরি হয়ে গিয়েছিল। সারাদিনের দৌড়ঝাঁপে তার মাথা ভারী হয়েছিল, আর মন ছিল তার চেয়েও ভারী। কোথাও দূর থেকে কোনো চাওয়ালার কেটলির বাঁশির শব্দ আসছিল, আর মাঝে মধ্যে ট্রেনের চাকার খটখট শব্দ। ললিতা দ্রুত পায়ে বাইরের দিকে এগোচ্ছিল। হঠাৎ প্ল্যাটফর্মের ওই কোণটার দিকে তার নজর আটকে গেল। রোহানের মুখ সে প্রথমবার স্পষ্ট দেখতে পায়নি, কারণ ছেলেটি মাথা নিচু করে বসেছিল। কিন্তু কিছু একটা ছিল, এমন কিছু যা স্বাভাবিক ছিল না। ললিতা প্রথমে নিজের মনে বলল, না, দেরি হয়ে যাচ্ছে, বাবা অপেক্ষা করবেন, আর এটা স্টেশন, এখানে কার দেখা মেলে না। সে নিজেকে বোঝালো, যেমনটা প্রতিটি সংবেদনশীল মানুষ নিজেকে বোঝায়, যে সবার কষ্ট কাঁধে তুলে নিলে তুমি নিজেই পড়ে যাবে। কিন্তু সে সামনে এগোতে পারল না। তার পা পিছিয়ে এলো, ধীরে ধীরে, যেন পা সরছে না। সে রোহানির থেকে একটু দূরে গিয়ে দাঁড়াল। খুব নিচু স্বরে সে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? তার কণ্ঠে কোনো আদেশ ছিল না, ছিল শুধু এক সরল উদ্বেগ। রোহান মাথা তুলল। প্রথমবার তার চোখ ললিতার চোখের সাথে মিলিত হল, এবং ঠিক সেই মুহূর্তে ললিতার মনে হল সে যেন কোনো মানুষের চোখে নয়, বরং কোনো ভেঙে যাওয়া ঘরের ভস্মস্তূপের ভেতরে তাকাচ্ছে। রোহানের চোখ লাল ছিল, তবে কাঁদার কারণে নয়, জেগে থাকা আর ভয়ের কারণে। তার চোখে এক অদ্ভুত মিনতি ছিল। সে কিছু বলল না। ললিতা বলল, ভয় পেও না, আমি শুধু চাই তুমি পানি খেয়ে নাও। রোহান বোতলের দিকে তাকালো, তারপর ললিতার মুখের দিকে। একটি মেয়ে একা রাতের স্টেশনে তার পাশে বসে আছে, এই দৃশ্যটি রোহানের কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছিল। তার গলা দিয়ে ক্ষীণ আওয়াজ বেরোল, কেন? শুধু একটি শব্দ, কিন্তু তাতে সারা জীবনের আঘাত মিশেছিল। কেন সাহায্য করছ? ললিতা কয়েক সেকেন্ড চুপ থাকল। তার কাছে কোনো বড় উত্তর ছিল না। সে ধীরে থেকে বলল, কারণ তোমার জায়গায় যদি আমার ভাই হতো, তবে আমি চাইতাম কেউ তাকে এভাবে একা ছেড়ে না দিক। এটা শোনামাত্রই রোহানের চোখ হঠাৎ ভিজে গেল। সে তাড়াতাড়ি চোখের পলক ফেলল, যেন চোখের পানি ভেতরে ঠেলে দিতে চায়। কিন্তু কিছু কান্না এমন হয় যা ভেতরে আটকে থাকে না, বাইরে এসেই তারা নিঃশ্বাস নেয়। রোহান বোতলটা নিল, দুই হাত দিয়ে শক্ত করে ধরল, যেন কোনো কিছু হারিয়ে না যায়। সে চুমুক দিল, এক চুমুক, তারপর দ্বিতীয় চুমুক, আর পানি যেমন যেমন তার গলা দিয়ে নিচে নামতে লাগল, ললিতার মনে হল সম্ভবত প্রথমবার কেউ তার ভেতরের ভয় কিছুটা কমিয়ে দিয়েছে। ললিতা চারপাশে তাকাল। স্টেশনের ভিড় এখন কমে গেছে। কিছু লোক চা খেতে খেতে তার দিকে তাকিয়েছিল। কারোর চোখে ছিল প্রশ্ন, রাতে মেয়ে একটি ছেলের সাথে? দুর্গাপুর বড় শহর ছিল, কিন্তু মানুষের চিন্তা অনেক সময় ছোট মফস্বলের মতোই সংকীর্ণ হয়। সে বুঝতে পারছিল, যদি সে এখন উঠে চলে যায়, তবে এই ছেলেটি আবার ওই অন্ধকারেই হারিয়ে যাবে, আর যদি সে একে সাথে নিয়ে যায়, তবে কাল কারোর জিহবা বিষ উগড়ে দেবে। তার ভেতরে দুটি কণ্ঠ যুদ্ধ করছিল, একটি সমাজের, অন্যটি তার বিবেকের। সে খুব ধীরে, খুব ভেবেচিন্তে বলল, তোমাকে কোথায় যেতে হবে? রোহান মাথা নিচু করে নিল। তার উত্তর এমন ছিল যেন কেউ তার নামের সাথে তার ঠিকানাও কেড়ে নিয়েছে। কোথাও না, সে বিড়বিড় করে বলল। গ্রাম ছিল, কিন্তু এখন নেই। গ্রাম কোথায়? সে জিজ্ঞেস করল। রোহান শুধু এটুকুই বলল, কাছেই, কিন্তু আমি ফিরে যেতে পারবো না। সে আর কিছু বলতে পারল না, যেন কথা বললেই তার ভেতরের কোনো ক্ষত ফেঁকে যাবে। ললিতা একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মাথায় বাবার চেহারা ভেসে উঠল, অসুস্থ, ক্লান্ত, আর সমাজকে ভয় পাওয়া মানুষ। সে জানত বাবা প্রথমে তো মানা করবেনই, প্রতিবেশীরা কি বলবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে।
সে রোহানের দিকে তাকিয়ে খুব ধীরে কিন্তু পরিষ্কারভাবে বলল, দেখো, এখন অনেক রাত হয়েছে, তুমি এভাবে এখানে থাকতে পারো না। সকাল হওয়া পর্যন্ত আমার বাড়িতে থাকো, সকাল হলেই তুমি চাইলে আবার গ্রামে চলে যেও। রোহন তার দিকে তাকালো, যেন কেউ তাকে শুধু একটা শব্দ নয়, একটা আশ্রয় দিয়ে দিল। তার ঠোঁট কাঁপছিল। সে কিছু ভুলতে চেয়েছিল, হয়তো ধন্যবাদ, হয়তো না, হয়তো আমি এর যোগ্য নই, কিন্তু তার আওয়াজ বেরোল না। ললিতা প্রথমবার অনুভব করল যে একটা বাক্য, সকাল হওয়া পর্যন্ত আমার বাড়িতে থাকো, কখনো কখনো কালো পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে উঠল, রোহনকে ধীরে ইশারা করল, চলো। রোহন ইতস্তত করছিল, তার শরীর যেন ভারী হয়ে গিয়েছিল, হয়তো ক্লান্তিতে, হয়তো সংকোচে। ললিতা এক পা এগিয়ে গিয়ে বলল, আমি তোমার ক্ষতি করব না, শুধু চলো। রোহন মাথা নাড়ল। সে ধীরে ধীরে উঠল। তার পায়ের চটিটাও ঠিক ছিল না, কিন্তু সেই রাতে দুর্গাপুর স্টেশন থেকে বেরোনোর সময় প্রথমবার তার পায়ে এমন কিছু ছিল যা অনেক দিন ধরে নিখোঁজ ছিল, এক হালকা আশা যা ভয় পেতে পেতে চলতে শুরু করেছিল। দুর্গাপুরের সেই রাতে, যখন শহরের রাস্তা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল, ললিতা রোহনকে নিজের সাথে নিয়ে স্টেশন থেকে বাইরে বেরোল। রোহন বারবার ভাবছিল যেটা কোনো ভুল হচ্ছে না তো, সকাল হতেই তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে না তো। কিন্তু ললিতার হাঁটাচলায় কোনো দ্বিধা ছিল না। সে খুব জোরে হাঁটছিল না, যাতে রোহন পেছনে পড়ে না যায়। এই ছোট সতর্কতাও রোহনের কাছে নতুন ছিল। ললিতার বাড়ি দুর্গাপুরের একটি পুরনো বস্তিতে ছিল। 2 কামরার ছোট ঘর, যার দেওয়ালে নোনা ধারার হালকা দাগ ছিল, আর দরজার কাছে একটি তুলসী তলা ছিল। ঘরের জানলা দিয়ে হালকা আলো বাইরে আসছিল। ভেতরে তার বাবা রঘুনাথ কাঠের পুরনো চেয়ারে বসে কাশছিলেন। তার কাশিতে বয়সের চেয়ে বেশি ক্লান্তি ছিল। ললিতা দরজা খুলতেই তার নজর সাথে সাথে রোহনের ওপর পড়ল। এক মুহূর্তের জন্য ঘরের ভেতরে স্তব্ধতা নেমে এলো, যেন বাতাসও থমকে গেছে। রঘুনাথের চোখে প্রশ্ন ছিল, এ কে? ললিতা ধীরে থেকে বলল, বাবা, স্টেশনে একা ছিল, আজ রাতটা এখানেই থাকবে, সকালে চলে যাবে। সে ইচ্ছে করেই কথাগুলো ছোট রাখল, যাতে আলোচনা দীর্ঘ না হয়। রঘুনাথ রোহনকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার মুখে কঠোরতা ছিল না, কিন্তু চিন্তা ছিল, সমাজের, পাড়া প্রতিবেশীর আর মেয়ের সম্মানের। ললিতা, তিনি নিচু স্বরে বললেন, লোকে কি বলবে? এই প্রশ্নটি তিনি মেয়ের চেয়ে নিজেকেই বেশি করেছিলেন। ললিতা এক মুহূর্ত বাবার চোখের দিকে তাকিয়ে বলল, লোকে তো কিছু না কিছু বলবেই বাবা, কিন্তু একে আজ রাতে ফেলে আসতাম, তবে নিজেকে কি বলতাম? রঘুনাথ চুপ হয়ে গেলেন। তার নীরবতায় যেমন সম্মতি ছিল, তেমনি ভয়ও ছিল। তিনি হালকা মাথা নাড়লেন, যেন বলছেন, ঠিক আছে, কিন্তু সাবধানে। রোহন দরজার কাছেই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল সে যেন এই ছোট ঘরের দেওয়ালগুলোর ওপরেও একটা বোঝা। সে ভেতরে পা রাখার আগে ইতস্তত করছিল। ললিতা তাকে ভেতরে আসার ইশারা করল, যেন ঘরের কোনো সদস্য ফিরে আসছে। এই স্বাভাবিকতা রোহনের কাছে অস্বাভাবিক ছিল। সে চুপচাপ চটি খুলে কোনায় রেখে দিল। ঘরে একটি ছোট বিছানা ছিল, একটি টেবিল আর 2টি চেয়ার। দেওয়ালে ললিতার মায়ের পুরনো ছবি টাঙানো ছিল। রোহনের নজর সেই ছবির দিকে গেল। তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল, যাকে সে খুব ছোটবেলায় হারিয়েছিল। সে দ্রুত চোখ নামিয়ে নিল, কারণ স্মৃতি অনেক সময় সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়। ললিতা তাকে চেয়ারে বসতে বলল। সে বসল না, শুধু চেয়ারের কোনাল অর্ধেকটা ঠেস দিয়ে রইল, যেন পুরোপুরি বসার অধিকার তার নেই। ললিতা রান্নাঘরে গেল। সেখানে শুধু সাধারণ খাবার ছিল, ডাল, 2-3টে রুটি আর অল্প সবজি। সে চুপচাপ একটি থালায় খাবার বেড়ে আনল। যখন সে থালাটি নিয়ে এসে রোহনের সামনে রাখল, রোহনের চোখ সেই থালার ওপর আটকে গেল। সম্ভবত সারাদিন অভুক্ত ছিল, কিন্তু সে সাথে সাথে হাত বাড়াল না। সে নিচু স্বরে বলল, আমি খাব। তার কণ্ঠস্বরে অনুমতি চাওয়ার অভ্যেস ছিল। ললিতার মনে হল কেউ যেন তার কলিজা চিপে ধরেছে। এটা তোমার জন্যই, সে বলল, আরামে খাও। রোহন প্রথম লোকমাটা ছিঁড়ল। তার হাত কাঁপছিল। রুটির টুকরোটা ডালে ডুবিয়ে মুখে দিতেই তার চোখ দিয়ে অশ্রু টপ টপ করে গড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি মাথা নিচু করে নিল, যাতে কেউ দেখতে না পায়। কিন্তু ললিতা দেখে নিয়েছিল। সে কিছু বলল না, শুধু পাশে রাখা গ্লাসে পানি ভরে এগিয়ে দিল। রোহন খেতে খেতে হঠাৎ থেমে গেল। অনেক দিন পর সে বিড়বিড় করে বলল, কেউ এভাবে খাবার দিল। সেই ছোট বাড়িতে সেই মুহূর্তে যা ঘটল তা শুধু আহার ছিল না,
তা ছিল কোনো ভেঙে যাওয়া আত্মসম্মানকে আবার মানুষ হওয়ার অনুভূতি জাগানো। রঘুনাথ সব দেখছিলেন। তার মুখের কঠোর রেখাগুলো কিছুটা নরম হয়ে এলো। তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন, বেটা নাম কি? রোহন, সে জবাব দিল। বাড়ি কোথায়? রোহন কিছুক্ষণ চুপ থাকল। গ্রাম কাছেই, কিন্তু এখন আর কোনো ঘর নেই। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। রঘুনাথ আর কোনো প্রশ্ন করলেন না। তার মনে হলো কিছু ক্ষত এমন হয় যার ওপর আঙুল ছোঁয়াতে নেই। রাত গভীর হচ্ছিল। ললিতা মেঝেতে একটি চাদর বিছিয়ে দিল। তুমি এখানে শুয়ে পড়ো, সে বলল। রোহন সাথে সাথে মানা করতে চাইল, না আমি বাইরে। কিন্তু ললিতা তাকে থামিয়ে দিল। বাইরে ঠান্ডা, আর এখান থেকে কেউ তোমাকে বের করবে না। সকালের কথা সকালে হবে। তার কথায় এক অদ্ভুত দৃঢ়তা ছিল। রোহন ধীরে চাদরের ওপর শুয়ে পড়ল। তার চোখ ছাদের দিকে আটকে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে সে চার দেওয়ালের ভেতরে আছে। ললিতাও নিজের বিছানায় শুল, কিন্তু ঘুম দুজনের চোখ থেকেই দূরে ছিল। রোহন ভাবছিল, সত্যিই কি সকাল হলেই চলে যেতে হবে? এটা কি তার জীবনের শেষ শান্ত রাত? আর ললিতা ভাবছিল, কাল প্রতিবেশীরা কি বলবে, বাবার ওপর দিয়ে কি ঝড় বয়ে যাবে। কিন্তু এই প্রশ্নগুলোর মাঝেও এক ধরনের প্রশান্তি ছিল। আজ সে কাউকে ঠান্ডায় মরার জন্য ফেলে আসেনি। ধীরে ধীরে ঘরে নীরবতা নেমে এলো। সেই রাতে দুর্গাপুরের ঠান্ডা বাতাসের মাঝে সেই ছোট ঘরটিতে একটি ছাদ দুটি অজানা জীবনকে এক অদ্ভুত বিশ্বাসের সুতোয় বেঁধে দিয়েছিল। এক রাতের জন্য হলেও তা এতটাই গভীর ছিল যে সকালে তাকে উপেক্ষা করা সহজ হবে না। সকাল দুর্গাপুরের বস্তিতে খুব ধীরে ধীরে নেমে আসে। সূর্য প্রথমে ছাদের কিনারাগুলো ছোঁয়, তারপর গলিতে জমে থাকা বৃষ্টির ছোট ছোট গর্তে আলো ফেলে। সকালে যখন রঘুনাথ দরজা খোলেন আর বাইরের বাতাস ভেতরে এলো, তার সাথেই বস্তির শব্দগুলো ভেতরে ঢুকে পড়ল। দুধওয়ালার সাইকেলের ঘণ্টি, সবজিওয়ালার ডাক, আর সবচেয়ে তীক্ষ্ণ শব্দ, ললিতা রান্নাঘরে চা বানাচ্ছিল। তার আঙুলগুলো স্বাভাবিক গতিতে চলছিল, কিন্তু ভেতরে ছিল এক অস্থিরতা। সে জানত এই সকালটা সহজ হবে না। সে নিজেকে বুঝিয়েছিল, আমি ভুল কিছু করিনি। কিন্তু সমাজের আওয়াজ অনেক সময় এতটাই উঁচু হয় যে নিজের মনের আওয়াজ চাপা পড়ে যায়। সে 2 কাপ চা বানালো, 1 কাপ বাবার জন্য, অন্যটি রোহনের জন্য। সে যখন ঘরে এলো, রোহন জেগে গিয়েছিল। সে বসেছিল এবং তার চোখে রাতের প্রশান্তি ছিল না, ছিল সকালের অপরাধ বোধ। সে ললিতাকে দেখেই বলল, আমি চলে যাই। তার কথায় কোনো তাড়া ছিল না। ললিতা কিছু না বলে তার সামনে চা রাখল। আগে চা খেয়ে নাও, সে শান্ত স্বরে বলল। রোহন কাপটা ধরল, কিন্তু তার আঙুল কাঁপছিল। বাইরে থেকে হঠাৎ এক চড়া আওয়াজ এলো, রঘুনাথ বাবু। এটা কমলা ছিল। রঘুনাথ দরজার কাছে গেলেন। জি, তার কণ্ঠে সংকোচ ছিল। রাতে কে ছিল? আমরা তো পরিষ্কার দেখেছি। মেয়ে আপনার, লোকে কথা শোনাবে। কমলার গলায় চিন্তার মুখোশ ছিল, কিন্তু ভেতরে টিপ্পনিটা স্পষ্ট ফুটে উঠছিল। রঘুনাথের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি নিচু স্বরে বললেন, বেটা, নাম কি? রোহন, সে জবাব দিল। বাড়ি কোথায়? রোহন কিছুক্ষণ চুপ থাকল। গ্রাম কাছেই, কিন্তু এখন আর কোনো ঘর নেই। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। রঘুনাথ আর কোনো প্রশ্ন করলেন না। তার মনে হলো কিছু ক্ষত এমন হয় যার উপর আঙুল ছোঁয়াতে নেই। আমি চলে যাচ্ছে, সে দৃঢ় স্বরে বলল। আমার কারণে। তার কথা শেষ হলো না, কিন্তু ললিতা বুঝে গেল। সে প্রথমবার একটু কড়া গলায় বলল, তোমার কারণে নয়, মানুষের চিন্তার কারণে। তার চোখে এক অদ্ভুত জেল্লা ছিল, বেদনা আর রাগের মিশ্রণ। রঘুনাথ ভেতরে এলেন, তার চোখে গভীর চিন্তা। ললিতা, তিনি নিচু স্বরে বললেন, বেটি, দুনিয়া এত সোজা নয়। লোকে কথা শোনাবে, তোমার পড়াশোনা, তোমার ভবিষ্যৎ। তার কণ্ঠ ভেঙে আসছিল। তিনি নিজের মেয়েকে রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু সমাজের ভয় তাকে আষ্টপিষ্টে জড়িয়ে ধরেছিল। ললিতা প্রথমবার বাবার সামনে মাথা তুলে বলল, বাবা, আজ যদি আমি একে বের করে দিই, তবে কি আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে? লোকে কি তখনও কিছু বলবে না? লোকে তো তখনও বলবে যে একটি মেয়ে রাতে একটি ছেলেকে ঘরে রেখেছিল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু শব্দগুলো ছিল মজবুত। বাইরে এখন আরও 2-3 জন মহিলা জড়ো হয়েছে। আওয়াজগুলো আরও পরিষ্কার শোনা যাচ্ছিল। দেখো দেখো, দরজা বন্ধ করে নিয়েছে, ডালমে কুচ কালা হ্যায়। রঘুনাথের নিঃশ্বাস দ্রুত হতে লাগল। তার মনে হলো তার সম্মান দেওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাচ্ছে। তিনি রোহনের দিকে তাকালেন। প্রথমবার তার মুখে কঠোরতা এলো। বেটা, তিনি বললেন, তুমি কিছু মনে করো না, কিন্তু সম্ভবত তোমার চলে যাওয়াই ভালো হবে। কথাটি বলার সময় তার চোখ ভিজে গিয়েছিল। এই সিদ্ধান্ত মন থেকে নয়, ভয় থেকে এসেছিল। ললিতা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিল। তার মনে হলো রাতে সে যে সাহসটুকু সঞ্চয় করেছিল তা সকালের রোদে গলে যাচ্ছে। রোহন ধীরে উঠে দাঁড়াল। সে মাথা নিচু করে বলল,
আপনারা রাতভর ছাদ দিয়েছেন ওটাই অনেক। তার কণ্ঠে কৃতজ্ঞতা ছিল। দরজার দিকে এগোতে গিয়ে তার পা ভারী লাগছিল, কিন্তু সে আর পেছন ফিরে তাকাল না। হয়তো সে জানত যদি পেছনে ফিরে তাকায় তবে ভেঙে পড়বে। ললিতা হঠাৎ তার সামনে গিয়ে দাঁড়াল। দাঁড়াও, সে বলল। বাইরের আওয়াজ তখনও আসছিল। সে রোহনের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, তুমি যাবে তো নিজের কারণে, মনে রেখো তুমি কারও বদনাম নাও। তুমি শুধু একজন মানুষ যার সাহায্যের প্রয়োজন ছিল। তার চোখে জল ছিল, কিন্তু সে কাঁদছিল না, সে নিজেকে সামলে রেখেছিল। রোহন বলল, আমি গ্রামে চলে যাব, হয়তো সেখানে কিছু বাকি আছে। বলার সময় তার নিজেরও তেমন বিশ্বাস ছিল না। দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে থাকা দৃষ্টিগুলো একযোগে তার ওপর আছড়ে পড়ল। কারো চোখে ছিল ঘৃণা, কারো চোখে কৌতূহল, কারো চোখে তাচ্ছিল্য। রোহন মাথা নিচু করে বেরিয়ে গেল। রোদ তার মুখে এসে পড়ল, তীব্র আর জ্বালাময়ী। সে হাঁটতে থাকল পেছনে না তাকিয়েই। দরজা বন্ধ হল। ঘরের ভেতরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ললিতা দেওয়ালের সাহায্য নিল। রঘুনাথ মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়লেন। বাইরের ফিসফিসানি ধীরে ধীরে কমে গেল, কিন্তু সেই কথাগুলো ঘরের দেওয়ালে আটকে গেল। ললিতার চোখ দিয়ে শেষ পর্যন্ত জল বেরিয়ে এলো। ব্যথার জন্য নয়, বরং এই সত্যের জন্য যে সমাজের সকাল অনেক সময় মানবতার রাতের চেয়েও বেশি অন্ধকার হয়। দুর্গাপুর থেকে গ্রামের বাস যখন ছাড়ল, ধুলোর একটা মেঘ পেছনে রয়ে গেল। রোহন জানালার পাশে বসেছিল, কিন্তু তার নজর বাইরের ক্ষেতের উপর ছিল না, ছিল নিজের ভেতরের শূন্যতার ওপর। সকালের সেই ঘটনা তার কানে বারবার বাজছিল। প্রতিবেশীদের ফিসফিসানি, রঘুনাথের কাঁপা কণ্ঠ, আর সবথেকে বেশি ললিতার সেই কথা, তুমি কারও বদনাম ন। সে বাসের সিটের লোহার রডটা শক্ত করে ধরল। তার মনে হলো সে যদি শিথিল হয়ে যায় তবে ভেঙে পড়বে। গ্রামের রাস্তা যত কাছে আসছিল, তার ভেতরের ভয় তত স্পষ্ট হচ্ছিল। সে জানত কোনো সংবর্ধনার জন্য সে ফিরছে না। গ্রামের নাম ছিল ভীরাপুর। মাটির পথ, ভাঙা চত্বর, আর ক্ষেতের ধারে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছ। বাবার মৃত্যুর পর এই গ্রাম তার কাছে ঘর ছিল না, ছিল শুধু একটা জায়গা যেখানে তার নামটা বোঝার মতো করে নেওয়া হতো। বাস থেকে নেমেই কাকার বাড়ির দিকে পা বাড়াল। গোপাল তার কাকা উঠানে চারপাইতে বসেছিল। রোহনকে দেখেই তার মুখে ঘৃণার রেখা ফুটে উঠল। কেন এসেছিস? সে সোজাসুজি প্রশ্ন করল। রোহন নিচু স্বরে বলল, অন্য কোথাও জায়গা ছিল না। শহর গিয়ে খুব বড় হয়ে গিয়েছিলি না? এখন কি হলো? তার কণ্ঠে দয়ার এক বিন্দু ছিল না। রোহন মাথা নিচু করে নিল। সে কোনো সাফাই দিতে চাইল না। সে শুধু বলল, আমি শুধু এখানে থাকতে চাই, খেতে কাজ করে দেব। গোপাল এক কটু হাসি আসলো। থাকবি? কোন অধিকারে? তোর বাপের জমি তো আমি বিক্রি করে দিয়েছি, ঋণ ছিল। রোহন বলল, কিন্তু ওটা তো। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। গোপাল কঠোরভাবে বলল, এখন যা আছে তা আমার। তুই যদি থাকতে চাস তবে চাকরের মতো থাক, খাবার জুটলে খাবি, না হলে। সে হাত ঝাড়া দিল। রোহন চুপচাপ মাথা নাড়ল। তার লড়াই করার শক্তি ছিল না। সে জানত যদি প্রতিবাদ করে তবে তাকে গ্রাম থেকেও বের করে দেওয়া হবে। সেই বিকেলেই তাকে খেতে কাজে পাঠিয়ে দেওয়া হলো। রোদ ছিল প্রখর, মাটি ছিল শুকনো। ওদিকে দুর্গাপুরে ললিতার জন্য দিনগুলো আরও ভারী হয়ে উঠল। কলেজে যাওয়ার সময় মেয়েদের চাহনি বদলে গিয়েছিল। কিছু বান্ধবী চুপ হয়ে গিয়েছিল। কেউ কেউ উপদেশ দিল এসব ঝামেলা থেকে দূরে থাকা উচিত। ললিতা রোজ সন্ধ্যায় বাড়ি ফিরত আর দেখত বাবা আরও কুকড়ে যাচ্ছেন। রঘুনাথ আগের চেয়েও বেশি নীরব হয়ে গিয়েছিলেন। একদিন তিনি হঠাৎ বললেন, ললিতা, লোকে বলে তোর বিয়ের কথা বলা কঠিন হয়ে যাবে। এ কথা বলার সময় তার চোখে জল ছিল। তিনি মেয়েকে সন্দেহ করতেন না, কিন্তু সমাজের আঙুলকে ভয় পেতেন। সেই রাতে ললিতা অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে কাগজ আর কলম বের করল। অনেকক্ষণ সাদা পাতার দিকে তাকিয়ে থাকলো, তারপর লিখতে শুরু করল। রোহন, তুমি যদি এই চিঠি পড়ো তবে বুঝবে যে আমি তোমাকে দোষী ভাবি না। সেই রাতে আমি যা করেছিলাম তা মানুষ হওয়ার খাতিরে করেছিলাম। যদি দুনিয়া তাকে ভুল বোঝে তবে সেটা দুনিয়ার কমতি। তার কথায় চোখে জল ছিল, কিন্তু প্রতিটি বাক্য ছিল মজবুত। সে লিখল, যদি তুমি ফিরতে পারো তবে নিজের জন্য ফিরবে, আমার জন্য নয়। নিজের আত্মসম্মানের জন্য দাঁড়াবে। তুমি কারো বদনাম নও, কারো দায়িত্ব নও, তুমি তোমার নিজের জীবন। কিছুদিন পর সেই চিঠি ভীরাপুর পৌঁছালো। পিয়ন গোপালের বাড়ির বাইরে হাঁক দিল। গোপাল খামটা খুলল, নাম পড়ল, আর হাসতে হাসতে রোহনের দিকে ছুড়ে দিল। শহরের মেয়ের চিঠি এসেছে, সে বিদ্রুপ করে বলল। রোহনের মুখ সাদা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে খামটা তুলল। ক্ষেতের ধারে অশ্বত্থ গাছের নিচে বসে সে চিঠিটা খুলল। যেমন যেমন সে পড়তে লাগলো তার চোখ ভরে এলো। ললিতার শব্দগুলো তার ভেতরে নিভে যাওয়া আগুনে বাতাসের মতো কাজ করল। প্রথমবার তার মনে হলো কেউ তাকে বোঝে, কোনো প্রশ্ন ছাড়াই, কোনো সন্দেহ ছাড়াই। সেই রাতে রোহন কাকার বাড়িতে শেষবারের মতো শুলো। সূর্য ওঠার আগে সে উঠে পড়ল। নিজের কাছে থাকা সামান্য মালপত্র গুছিয়ে নিল। গোপাল তখন ঘুমাচ্ছিল। রোহন একবার সেই উঠানটার দিকে তাকালো যেখানে তার শৈশব একসময় খেলে বেড়াতো। তারপর কোনো শব্দ না করে সে বাইরে বেরিয়ে গেল। এবার সে পালাচ্ছিল না, সে যাচ্ছিল। ওদিকে দুর্গাপুরে ললিতা যেন ভেতর থেকে কিছু একটা অনুভব করল। সে আকাশের দিকে তাকালো। সে জানত না রোহন কি করবে, কোথায় যাবে, কিন্তু সে প্রার্থনা করল, হে ঈশ্বর, ওকে শক্ত রেখো। রোহন পেছনে ফিরে তাকালো না। এবার সে পালাচ্ছিল না, নিজের হার থেকে নয়, নিজের অপমান থেকে দূরে যাচ্ছিল। তার হাতে ছিল শুধু একটি ছোট্ট ব্যাগ আর পকেটে ললিতার চিঠি। সেই চিঠিটা এখন তার কাছে তাবিজের মতো ছিল। সে ঠিক করে নিয়েছিল সে কোথাও যাবে, কাজ করবে, পড়লে নিজেই
নিজেই উঠবে, কিন্তু এখন থেকে আর কারো সামনে মাথা নিচু করে বাঁচবে না। দিন কাটতে লাগলো। রোহন কাছের এক শহরে মজদুরি দিয়ে শুরু করলো। প্রথমে ইট বইল, তারপর একটি ওয়ার্কশপে কাজ পেল। হাতের চামড়া খসখসে হয়ে উঠল, কিন্তু ভেতরটা মজবুত হতে লাগলো। রাতে ক্লান্ত হয়ে যখন সে চাটাইয়ে শুতো, তখন ললিতার চিঠি বের করে পড়ত। প্রতিবার তাকে সেই বাক্যটি শক্তি দিত, তুমি তোমার নিজের জীবন। সে ধীরে ধীরে পড়াশোনা করল, পুরনো বইগুলো আবার তুলে নিল। সন্ধ্যায় কাজের পর সে সরকারি লাইব্রেরিতে যেত। লোকে হাসত, মজুর হয়ে পড়াশোনা করবে, কিন্তু এখন তার হাসিতে কিছু যেত আসতো না। অপমানের স্বাদ সে আগেই পেয়েছিল, এখন তাচ্ছিল্যে তার কাছে ব্যথার চেয়ে চ্যালেঞ্জ বেশি লাগত। ওদিকে দুর্গাপুরে ললিতার জীবন সহজ হলো না। বস্তির কথাবার্তা ধীরে ধীরে কমলেও দাগ রয়ে গিয়েছিল। কলেজেও কিছু ফিসফিসানি তার পেছনে চলত। অনেক বিয়ের প্রস্তাব এলো, কিন্তু কোনো কারণ ছাড়াই পিছিয়ে গেল। কারণ কেউ খোলাখুলি বলতো না, কিন্তু সবাই জানত। রঘুনাথের শরীরও ভেঙে পড়ছিল। এক সন্ধ্যায় তিনি ললিতার হাত ধরে বললেন, বেটি, আমি তোকে আটকাইনি, কিন্তু ভয় লাগে কোথাও তোর জীবনটা একা হয়ে না যায়। ললিতা হাসল, কিন্তু তার চোখ ভিজে উঠল। বাবা, সে বলল, একাকিত্ব তখন আসে যখন আমরা ঠিক হয়েও চুপ করে থাকি। সময় তার আপন গতিতে চলল। 2 বছর কেটে গেল। রোহান পরিশ্রম করে ডিপ্লোমা শেষ করল। একটি ছোট কোম্পানিতে তার পাকাপাকি চাকরি হল। প্রথম বেতন হাতে আসতেই তার আঙুল কেঁপে উঠল। তার মনে পড়ল, এই হাত দুটোই একদিন ভিক্ষে নেওয়ার মতো করে সাহায্য নিতে ভয় পেত। সে সেদিনই দুর্গাপুর যাওয়ার সিদ্ধান্ত নিল। কোনো লোক দেখানোর জন্য নয় বা কোনো প্রতিশোধের জন্য নয়, শুধু এটা জানানোর জন্য যে সে ফুরিয়ে যায়নি। দুর্গাপুর পৌঁছতেই তার শহরটা কিছুটা বদলে গেছে বলে মনে হলো। কারখানার চিমনিগুলো একই ছিল, কিন্তু তার ভেতরে সেই ভয়টা আর ছিল না। সে সরাসরি সেই বস্তির দিকে চলল যেখানে ললিতা থাকত। রাস্তায় তার অনেকবার মনে হলো, সে কি অভ্যর্থনার যোগ্য? তাকে দেখে ললিতা কি খুশি হবে নাকি বিরক্ত? তার পদক্ষেপ মন্থর হয়ে এলো। যখন সে সেই ছোট ঘরটির সামনে পৌঁছল, তখন দরজা অর্ধেক খোলা ছিল। ভেতরে নিস্তব্ধতা। প্রতিবেশী কমলা বাইরে বসেছিল। সে রোহানকে চিনতে কয়েক মুহূর্ত সময় নিল। আরে তুমি? তার কণ্ঠে বিস্ময় ছিল। ললিতা কোথায়? রোহান জিজ্ঞাসা করল। কমলার চোখে এক মুহূর্তের জন্য কোমলতা এলো, যা আগে কখনো ছিল না। কি? তার কণ্ঠ শুষ্ক ছিল। রঘুনাথবাবু তো গত বছর চলে গেছেন। শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। ললিতা এখন হাসপাতালে কাজ করে, পাশেই কোয়ার্টার পেয়েছে। রোহান স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু মনের কম্পন কমল না। সে হাসপাতালে পৌঁছল। সাদা দেওয়াল, ওষুধের গন্ধ, স্ট্রেচারের আওয়াজ, সবই তেমন ছিল যেমনটা ললিতা কোনো এক সময় বলেছিল। রিসেপশনে জিজ্ঞেস করে তাকে 7 নম্বর ওয়ার্ডের দিকে পাঠানো হলো। সেখানে সে তাকে দেখল। সাদা নার্সিং ড্রেসে, চুল পেছনে বাঁধা, মুখে সেই শান্ত দৃঢ়তা। সে কোনো রোগীকে ওষুধ দিচ্ছিল। রোহান কয়েক কদম দূরে দাঁড়িয়ে পড়ল। এত বছরের ব্যবধান তার গলায় আটকে গেল। যখন ললিতা ঘুরে তাকে দেখল, প্রথমে চিনতে 1 সেকেন্ড সময় লাগল। তারপর তার চোখ বড় হয়ে গেল। রোহান, সে ধীরে থেকে বলল। সেই একটি শব্দে যেমন বিস্ময় ছিল, তেমনি ছিল প্রশান্তি আর কোথাও গভীরে লুকিয়ে থাকা পুরনো কষ্ট। রোহান হালকা হাসির সাথে মাথা নাড়ল। আমি নিজের জন্য ফিরেছি, সে বলল, যেমনটা তুমি লিখেছিলে। তার কণ্ঠে এখন আর কোনো কম্পন ছিল না। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। হাসপাতালের হট্টগোলের মাঝে তাদের নিস্তব্ধতা ছিল খুব গভীর। তুমি ঠিক আছো? ললিতা জিজ্ঞাসা করল। এখন আছি, রোহান উত্তর দিল। সে তার চাকরি, তার পড়াশোনার কথা জানাল। প্রতিটি শব্দের সাথে তার মুখে আত্মবিশ্বাস ফুটে উঠছিল। ললিতা শুনছিল। তার চোখে এক ধরনের উজ্জ্বলতা ছিল, যেন সে তার সিদ্ধান্তের ফল দেখতে পেয়েছে। তারপর রোহান ধীরে জিজ্ঞাসা করল, আর তুমি? ললিতা একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি ঠিক আছি। বাবার পর দায়িত্ব বেড়ে গেছে। বিয়ের কথা এখন আর কেউ বলে না। সে হালকা হাসি দিয়ে বলল, হয়তো ভালোই হয়েছে। আমি এখানে কাজে খুশি। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক ধরনের মেনে নেওয়া। রোহান পকেট থেকে সেই পুরনো চিঠিটা বের করল। কাগজটা এখন হালকা হলদে হয়ে গেছে, কোণগুলো মুড়ে গেছে। এটা এখনও আমার কাছে আছে, সে বলল। ললিতার চোখ ভিজে গেল। তুমি ওটা সত্যি করে দেখালে, সে ফিসফিস করে বলল। সেই মুহূর্তে দুজনেই বুঝে গেল তাদের মাঝখানের সম্পর্ক কোনো নামের মুখাপেক্ষী নয়। সেটা প্রেম ছিল কি ছিল না তা জরুরি ছিল না। ওটা ছিল এক বিশ্বাস, যা এক রাতের ছাদ থেকে শুরু হয়, বছরের ব্যবধানেও ভাঙেনি। রোহান নিজু স্বরে বলল, যদি সেই রাতে তুমি আমাকে ছেড়ে দিতে, তবে হয়তো আমি আজ এখানে থাকতাম না। ললিতা মাথা নাড়ল। আর যদি তুমি নিজেকে ছেড়ে দিতে, তবে আমার সিদ্ধান্তটাও ভুল হয়ে যেত। বাইরে সন্ধে নামছিল। হাসপাতালের জানালা দিয়ে রোদের শেষ আভা ভেতরে এলো। রোহান বলল, এখন আর পালাবো না। যেখানেই থাকব, সত্যের সাথে থাকব। ললিতা তার চোখের দিকে তাকালো।
সে এখন আর সেই বেসহারা ছেলেটিকে দেখতে পাচ্ছিল না। সেখানে একজন পুরুষ দাঁড়িয়েছিল যে অপমানকে সিঁড়ি বানিয়ে নিয়েছিল। দুর্গাপুরের বাতাসে এখনও ধোঁয়া ছিল, কিন্তু সেই ছোট্ট ওয়ার্ডটিতে দুটি জীবনের ভিতরে এক পরিষ্কার আকাশ খুলে গিয়েছিল। চোখে জল তখনও ছিল, কিন্তু তা দুঃখের নয়, গর্ব আর স্বস্তির।